আসসালামু আলাইকুম। যখন বৃহৎ স্বার্থের পরিবর্তে ক্ষুদ্র স্বার্থকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় তখন বৃহৎ স্বার্থটা গুরুত্ব হারিয়ে ফেলে এবং সেই স্বার্থটা কখনোই পূরণ হয় না। পে স্কেল আন্দোলনের ক্ষেত্রে ঠিক একই বিষয়ই হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি পে স্কেল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি আমার কথা বলবো। আপনারা অনেকেই আমাকে পে স্কেল আন্দোলনের নেতা ভেবেছেন। আমি বরাবরই বলে এসেছি, আমি পে স্কেল আন্দোলনের কোনো নেতা নই। আমি কোনো সংগঠনের সাথে জড়িত নই। আমি ছোট একটা চাকরি করি। চাকরির পাশাপাশি আমি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে ভালোবাসি। পে স্কেল তার অন্যতম একটা উপায় ছিল। এছাড়াও আমি ব্যাংকিং, ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট এই ধরনের কিছু অ্যানালাইসিস করি বা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো জানার মাধ্যমে আপনাদের ডেইলি লাইফে অনেক উপকার হতে পারে বা কাজে আসতে পারে। তো আসুন পে স্কেল নিয়ে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেই কথাগুলোতে ফেরত যাই। এই যে পে স্কেল, এই দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা পে স্কেলের আন্দোলন করে আসছে। বিশেষ করে ২০২০ সাল পরবর্তী সময়ে দুইটা অর্থনৈতিক ধাক্কা এসেছে পুরো পৃথিবীতে। আর এই ধাক্কাটা সবচেয়ে বেশি এসেছে তৃতীয় বিশ্বের দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে। আর বাংলাদেশের কোন মানুষগুলো সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে? সেটি হলো লিমিটেড আয়ের বা ফিক্সড ইনকামের মানুষগুলো। আর সরকারি চাকরিজীবীরা তাদের মধ্যে অন্যতম। তো দেখুন, আপনি সরকারি চাকরিজীবী, আপনার অতিরিক্ত ইনকামের কোনো সুযোগ নেই। আপনি ব্যবসা করতে পারছেন না, আপনি বিকল্প কোনো চাকরি করতে পারছেন না। সবকিছুতেই একটা বিধিনিষেধ বা পলিসি আছে। এছাড়াও আপনি সময়ও পাবেন না। আপনি যদি চান, পলিসি যদি নাও থাকেও আপনি সময়ও পাবেন না। তো সেই ক্ষেত্রে ধাক্কাটা খুব ভালোভাবেই এসেছে। আর ধাক্কাটা কিভাবে এসেছে আমি একটু সংক্ষেপে বলি। ধরুন, সরকারি হিসাবে ইনফ্লেশন হয়েছে এই ২০২০ সাল পরবর্তী সময়ে। ২০২০ সাল পরবর্তী সময়ে এটি এসেছে ৮-৯-১০% এই হিসাবে। অথচ দেখুন, আপনার ইনকাম এইভাবে বাড়েনি। তার ফলে আপনি ৫-৭% বেশি আর্থিক বিপর্যয়ে পড়েছেন সরকারি হিসাবে। আপনার ইনকাম তো বাড়েনি, কিন্তু খরচ তো হয়েছে। তো আপনার এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে ডেইলি যে খরচগুলো আছে সেটা সামাল দিতে গিয়ে যথেষ্ট পরিমাণ হিমশিম খেতে হয়েছে। এর ফলে সরকারি চাকরিজীবীরা প্রত্যাশা করেছিল যে একটা পে স্কেল হোক। আর এই পে স্কেলের আন্দোলন ২০২০ সাল থেকেই হয়েছে। ২০২০ সাল থেকে হলেও তৎকালীন সরকার এটি কখনোই আমলে নেয়নি। বরঞ্চ তারা বলেছে সরকারি চাকরিজীবীদের যথেষ্ট স্মার্ট স্যালারি দেওয়া হয়। কিন্তু বাস্তবতা ছিল একদম ভিন্ন। তো পরবর্তীতে জুলাই বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তারা বিশেষ ভাতা চালু করলো। বিশেষ ভাতা চালু করার পরে তারা ঘোষণা দিল যে তারা পে কমিশন গঠন করবে, তারা পে স্কেলটা প্রণয়ন করে দিয়ে যাবে। তো এই যে তাদের ঘোষণা আসলো, ঘোষণা আসার পরে সরকারি চাকরিজীবীরা, বিশেষ করে নিম্ন আয়ের যে চাকরিজীবী ছিল, তারা আশাবাদী হয়ে উঠল যে এই হয়তোবা আমাদের দীর্ঘদিনের যে অভাব, দীর্ঘদিনের যে কষ্ট, সেটি হয়তোবা দূর হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। অর্থ উপদেষ্টা তিনি মাঝে ঘোষণাও দিয়েছিলেন যে তারা পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবে না, তারা নির্বাচনের আগেই এই পে কমিশন বা পে স্কেলটা বাস্তবায়ন করে যাবে। তো এর ফলে প্রত্যেকটা চাকরিজীবী তারা বেশ আশাবাদী হয়ে উঠল। কিন্তু কফিনের শেষ পেরেকটা মারা হলো সচিবালয়ে যারা চাকরি করে। তো তাদের একটা গ্রুপ, একটা অংশ, তারা কালকে আন্দোলন করলো এবং অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করলো। অবরুদ্ধ করার পরে তাদের দাবি ছিল যে তারা যেহেতু সচিবালয়ে চাকরি করে আর দুদক, তাদের কিন্তু ৩০% ঝুঁকি ভাতা দেওয়া হয়, অনুরূপভাবে তাদেরও সচিবালয় ভাতা দিতে হবে। তো শেষ পর্যন্ত অর্থ উপদেষ্টা পত্রিকা মারফত আমি জানলাম যে কথা দিয়ে গেছেন বা বলে গেছেন যে আগামীকাল অর্থাৎ আজকে এই সচিবালয় ভাতাটা কার্যকর করা হবে এবং জিও জারি করা হবে। তো দেখুন যে দুদকের যে কাজ আর অন্যান্য সেকশনের যে কাজ বা সেক্টরের যে কাজ, আপনি এই কাজগুলোকে কিন্তু এক করতে পারবেন না। এই দুইটা কাজকে কিন্তু কম্পেয়ার করতে পারবেন না। দুদকের কাজ আলাদা। তাদের কাজ যারা দুর্নীতিবাজ আছে তাদের ধরা। এটি একটা রাষ্ট্রের জন্য বিশাল একটা ডিউটি। দুদক যদি ঠিকঠাকভাবে কাজ না করে, দেখবেন যে একটা দেশে দুর্নীতিবাজ মানুষ অনেক বেশি বেড়ে যাবে। আর দুদকের কাজের কিন্তু অনেক ঝুঁকি আছে। আমাদের পরিচিত কেউ যদি দুদকে চাকরি করে, এনএসআই এ চাকরি করে, ডিজিএফআই বা বিশেষ যে সেক্টরগুলো আছে সেখানে চাকরি করে বা বিশেষ বাহিনী আছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন তাদের কাজের কিন্তু অনেক ঝুঁকি, অনেক রিস্ক। তো তাদের রিস্ক নিয়ে কাজ করতে হয়, অনেক প্রেশারে কাজ করতে হয়।
তো তাদের জন্য যদি স্পেশাল ভাতা চালু করা হয়, রিস্ক ভাতা, এটা স্পেশাল ভাতা না, রিস্ক ভাতা, তাহলে সেটি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। কারণ তাদেরকে এই ভাতা, তারা এই ভাতাগুলো ডিজার্ভ করে। এখন সচিবালয় এটা ডিজার্ভ করে কি না আমি জানি না, আমি যেহেতু সচিবালয়ে চাকরি করি না সেহেতু আমি এই বিষয়ে মন্তব্য করব না। তো কিন্তু আমি একটা বিষয়ে মন্তব্য করতে চাই, সেটি হলো যে সময়টাতে তারা এই আন্দোলনটা করলো, অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করলো। অর্থ উপদেষ্টা বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে অপরুদ্ধ করা, এটি ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না, নৈতিকভাবে সমর্থন করি না। আর অবরুদ্ধ করে দাবি আদায় করা, বাধ্য করা, এটিও আমি সমর্থন করি না। তো যাই হোক, এখন যেহেতু বাংলাদেশে একটা কালচার হয়ে গেছে, স্বাভাবিকভাবে অনেক কিছুই হয় না। তো শেষ পর্যন্ত তারা সাকসেসফুল হলো। এই আজকে হয়তোবা জিও জারি হয়ে যেতে পারবে, কিন্তু এই একটা কাজ দিয়ে, এই ক্ষুদ্র স্বার্থ দিয়ে বঞ্চিত করা হলো বাংলাদেশের 15 লক্ষ সরকারি চাকরিজীবীকে। 15 লক্ষটা সরকারি চাকরিজীবীর পরিবারকে বঞ্চিত করা হলো। মানে এটি কোনোভাবেই কাম্য ছিল না। আপনাদের দাবি ছিল, আপনারা ভিন্ন কোনো সময়ে দাবি করতে পারতেন, তো ভিন্ন কোনো মাধ্যমে দাবি করতে পারতেন। কিন্তু যে সময়টাতে পে স্কেল কার্যকরের যৌক্তিক একটা সময়, যোগ্য একটা সময়, সেই সময়টাতেই এমন একটা আন্দোলন, যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল সেই সম্ভাবনাতে একদম জল ঢেলে দিল। আমি এই কথাগুলো কালকেও বলেছি, আমি আজকেও বলছি। আমি দীর্ঘদিন ধরে পে স্কেল যে দাবি, সেই দাবির সাথে আছি। তো সেই জন্য একটু কষ্টই লেগেছে। ভেবেছিলাম যে হয়তোবা এই স্কেলটা আমরা কোনো না কোনোভাবে পাবো, আর সার্বিকভাবে তাই মনে হচ্ছিল। আর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সেটাই বলেছেন সব সময়, যে পে স্কেলটা তারা এখনো সম্ভাবনা আছে আর কি। পে কমিশন সংশ্লিষ্ট যারা আছেন তারাও বলছিলেন যে তারা দ্রুত গতিতে রিপোর্ট দেওয়ার চেষ্টা করছে। আর অর্থ উপদেষ্টা তিনি বলেছেন যে পে স্কেল এত সহজ কোনো ব্যাপার না, এটি অনেক কিছুর সাথে সম্পর্কিত। হ্যাঁ, অবশ্যই অনেক কিছুর সাথে সম্পর্কিত, সেই জন্য তারা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন। আর আমরা আশাবাদী ছিলাম ডিসেম্বরের শেষের সপ্তাহে এই পে কমিশন তাদের রিপোর্টটা সাবমিট করে যাবে, আর জানুয়ারিতে হয়তো বা কোনো প্রজ্ঞাপন হতেও পারে। কেননা পে কমিশন তারা পে স্কেল বাস্তবায়নের পুরো কাজটাই তো করে দিয়ে যাবে। কোথা থেকে ফান্ডিং হবে, কত পার্সেন্ট হারে বাড়বে, সেই ক্ষেত্রে শুধু অর্থ মন্ত্রণালয় তারা শুধু জাস্ট মডিফাই করবে, ভেরিফাই করবে, করে প্রজ্ঞাপন জারি করে দিয়ে যাবে। এটি ছিল প্রত্যাশা, এটি প্রত্যাশিত ছিল, এটি লজিক্যাল ছিল। শেষ পর্যন্ত হলো না। তো আপনারা যাদেরকে নেতা ভেবে আস্থা রেখে আসছেন, ভরসা রেখে আসছেন, তো দেখুন তাদের আসল চেহারাটা দেখুন। তো কিছু করার নাই, দুঃখ প্রকাশ করা ছাড়া। বিকল্প কিছু করেন। আসলে সবসময় চাকরির বেতনের উপর নির্ভর করলে তো হবে না, বিকল্প কিছু করেন, তা না হলে আর্থিক মুক্তি কখনোই আসবে না।